তোমাকে বোঝানোর ক্ষমতা আমি দিন দিন হারিয়ে ফেলছি। কারণ আপনার ভেতরকার চেহারাটা দিনে দিনে স্পষ্ট হচ্ছে। তো ওই যে আমাদের শামীম আছে না, ও তো ভাবতেছে যে তুমি শকত ভাইয়ের সুনজরে পড়ছো। তখন তো তুমি পরিচালকের হটলাইনে থাকবা, তখন যদি একটু শামীমের ব্যাপারে বলে টলে দাও। মোহনা ম্যাডামের কানে যত বেশি তনুজার নামে বলা যাবে সে ততই বেশি খেপবে। ওটাই আমাদের একমাত্র অস্ত্র। এখনো সে তনুজার একসেপ্ট করে নাই। তুমি তাহলে শুটিং করতে চাচ্ছ না? এখন শুটিং করলে আপনাদের মুখের দিকে তাকিয়ে শুটিংটা করতে হবে। আরে ভাই, তোমার পা দুটা ধরে রিকোয়েস্ট করি, অন্তত আমার মুখের দিকে তাকায় শুটিংটা করো না। মুন্নার কথা হইল, তোমার একটা গার্লফ্রেন্ড থাকতে তুমি তনুজার সাথে কাঁঠালের আঠার মতো কেন লেগে রয়েছ? মুন্নাও সিঙ্গেল, তনুজাও সিঙ্গেল, ওদের দুজনের মধ্যে মাখামাখি হইতে পারে, এর মধ্যে তুমি কেন? কই ওই শালাই কই? এই শামীম, শামীম, দেখছো কি পাগল? আপনি তো খেপিয়ে দিলেন। ওরে না খেপাইলে তো তোমার পাশে বসার সুযোগটা হইতো না। কি যে বলেন না ভাইয়া। জগৎটাই চলছে এই একটা নিয়মে, চেয়ারে বসতে হলে আরেকজনকে চেয়ার থেকে উচ্ছেদ করতে হয়। বুঝো না এই ব্যাপারটা? বুঝবা বুঝবা। না না জাহাঙ্গীর, আমার তুমি 23 তারিখ পাঠাও, বলো। আর বৃষ্টি 23 তারিখে লাগবে। হ্যাঁ, তুমি 22 তারিখ রাইতে পাঠায় দাও। ওই মিয়া, আরমান ভাই আপনি কি বলছেন? আমি তোমার পরে ফোন দিতেছি। কি আপনি কি আমরা থ্রেট করতেছেন নাকি ভাই? কথার জবাব দেন আগে। আরমান ভাই কি বলছেন আপনি? শামীম ভাই, আপনি কিন্তু ভুলে যেতেছেন আপনি কার সাথে কথা বলতেছেন। ওই মিয়া, এই শহরে এইসব গোনার টাইম নাই, বুঝছেন? বেশি বাড়াবাড়ি করলে পাহাড়ের উপর তুলে এক ধাক্কা দিয়ে নিচে ফেলাই দিব। দেখতে চান? আরে মিয়া, আপনার যদি তনুজারে কোলের উপর নিয়ে বসে থাকার ইচ্ছা থাকে আপনি সরাসরি আমারে বলতে পারতেন। আপনি তা না কইরা কোন সাহসে আরমান ভাইয়ের কাছে গিয়ে বকাবকি করেন? শুনেন মিয়া, শেষবারের মতো বলতেছি, এইরকম মেজাজ নিয়ে কিন্তু এই শহরে কাম করতে পারবেন না। কথাটা মনে থাকে যেন। বস, আর কেউ কিছু করতে না পারলেও শামীমের একটা কিছু করেন। কে শামীম আবার কি করছে? ওর লাইগা তো তনুজার কাছে ঘাসা যায় না, সারাক্ষণ চোখের মতো লাইগা থাকে। হ্যাঁ, কি কও? চোখের মতো কামড়টা ধরে রাখছে? না না, কামড় দিব কেন? আমি কথার কথা কইছি। আর একটু হলে তো তোমার কথা আমি স্টপ করে লেছিলাম। একটু আগে আমার কি হুমকি দিয়ে গেছে জানেন? কি দিছে? কয়েছে বেশি বাড়াবাড়ি করলে নাকি আমার পাহাড়ের উপর থেকে নিচে ধাক্কা দিয়ে ফালা দিব। চিন্তা করো কত বড় নিমক হারাম। বস প্লিজ, বস প্লিজ, ওর এগেনস্ট একটা কিছু ব্যবস্থা লন বস। দেখতেছি তুমি ভেঙে পড়ো না তো, তুমি তোমার কাজটা চালায় যাও। ওকে বস, আসসালামু আলাইকুম। বস, আপনি শামীম কিছু করতে পারবেন না? কেন? শামীম আবার নতুন করে কোনো কিছু করছে নাকি? শামীম তনুজারে এইভাবে ধরে রাখছে। ইস, এই মাইয়াটা কেন যে আমার মাথা ফাটাই গেল, আমার খুন করে গেল নাকি? বস, এই ইস ফিস না করে কিছু একটা করেন, আমার তো ভালো লাগতেছে না। শামীম, মুন্নাকে তেমন কিছু বলো নাই তো? একটা কথা বলছি শুধু, আর একবার বাড়াবাড়ি করলে
পাহাড়ের উপর তুইলা ধাক্কা দিয়ে নিচে ফেলাই দিই। তুমি তো ডেঞ্জারাস ছেলে শামীম। তনুজার জন্য তুমি এতটা ডেসপারেট? একটা মেয়ের জন্য তুমি মুন্নাকে এতবার একটা কথা বলতে পারলা? ধুর ভাইয়া, আপনি কথাটার অন্যভাবে নেন কেন? আরে মিয়া, আমি যদি তনুজাকে নিয়ে এখন বাইরে যাই তাহলে তো তুমি আমাকে খুন করে ফেলবা। ভাই আপনি আসলে কেমন জানি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দুজন এখন একটু ঘুরতে যাই। তোমার কোনো অসুবিধা নাই তো? আপনারে কেন আমি কিছু বলতে যাবো? দেখো ভাই, আমি কিন্তু তোমার অনুমতি নিয়ে যাইতেছি। আসো তনুজা। ভয় নাই, শামীম কিছু বলবে না। একটা সত্যি কথা বলবেন? বলো। মাত্র 7 দিনের বিবাহিত জীবন আমার। আপনার বন্ধু মানে আমার স্বামী, তার হাত ধরে যাচ্ছিলাম সমুদ্র দেখতে। একই লঞ্চে ছিলেন আপনি, আর সাথে ছিল আপনার পুরো ইউনিট। আসলে আপনারা যাচ্ছিলেন বলেই আমরা যাচ্ছিলাম। লঞ্চ ছাড়লো, আমি তখন স্বামীর হাত ছাড়তেই চাইতাম না। মাত্র তো 7 দিনের বিবাহিত জীবন। আমি স্বামীর হাত ধরেই দাঁড়িয়েছিলাম লঞ্চের ছাদে। হঠাৎ আপনি এলেন। মেঘ করলে আকাশও এমন কালো হয় না। ওই দিন আপনার মুখটা তেমন কালো দেখাচ্ছিল। বললেন আপনার নায়িকা লঞ্চে উঠেনি, ও বিট্রে করেছে। আপনি আমার স্বামীর মুখের দিকে তাকিয়ে বললেন, আমি কি একটা মেয়ের কাছে হেরে যাব? বিশ্বাস করেন, তখনও আমি আপনার কথার অর্থ বুঝিনি। আপনি আপনার বিকল্প নায়িকা হিসেবে আমার কথা ভেবেছেন, তা বোঝার মতো বুদ্ধি আমার মাথায় কোনো কালেই ছিল না। শেষ পর্যন্ত আপনার ইচ্ছাতেই সব কিছু হলো। দিনের শুরুটাই হলো কুয়াকাটার সমুদ্র সৈকতে। প্রথম দিন তো আমি কিছুতেই রাজি হতে চাইনি। জানি না, বুঝিও না কিভাবে অভিনয় করতে হয়। কোনোদিন তো ক্যামেরার সামনেও দাঁড়াইনি। কিন্তু আপনি তো নাছোড়বান্দা। আমার স্বামী হঠাৎই উৎসাহ দেখালো, আমিও তার উৎসাহে নেমে পড়লাম। দ্বিতীয় দিন আর তার উৎসাহ দেখা গেল না। সে বেঁকে বসলো, আমাকে নিয়ে ফিরে আসতে চাইলো ঢাকায়। আমার মাথায় তখন শুধুই আপনার মুখ। আমি চলে গেলে আপনি ফেঁসে যাবেন। স্বামীকে কথাটা বলতেই সে ফুঁসে উঠল। বাক বিতণ্ডার এক পর্যায়ে সে রেগে চলে, আমাকে কিছু না বলেই সে ফিরে এলো ঢাকায়। সারাদিন আপনার সঙ্গে কাজ করার পর এক সময় যখন টের পেলাম আমি একদম একা হয়ে গেছি, তখনই আপনি এসে আমার কাঁধে হাত রাখলেন, সেই কথাটা বললেন, তুমি শুধু মন দিয়ে অভিনয়টা করো, আমি তোমাকে আমার জীবনটা দিয়ে দেব। হ্যাঁ,
আজ এত বছর পর সেই সংশয়টা আমার ভিতরে এখনো কাজ করে। কিসের সংশয়? সেদিন আপনার নায়িকা আসেনি, নাকি বন্ধুর স্ত্রীকে ম্যাজিক দেখানোর জন্য আপনি নায়িকাকে আনেননি? এত বড় সংশয় বুকের মধ্যে পুষে রেখে তুমি আমার সাথে ছিলে কিভাবে এতদিন? এতদিন যখন থাকতে পেরেছি, এই কটা দিনও পারবো। চলেন, শুটিংয়ে যাব। কি হলো মুন্না, বসে আছো কেন? চলো। যাতা চলতেছে আপা, যাতা। আমি মনে হয় এই কাজটা আর করতে পারবো না। কেউ আমার কোনো কথাই শুনতেছে না। কেন, কি হয়েছে? এই এই তনুজা মেয়েটা কি বলবো, পুরো ইউনিটটার পরিবেশটা নষ্ট করে থুয়ে দিছে। কিছুক্ষণ এর সাথে ঢলাঢলি করে, তো কিছুক্ষণ ওর সাথে ঢলাঢলি করে। ছি! যাও গিয়ে বলো তোমাদের ডিরেক্টরকে। শওকত ভাই তো আমার কোনো কথা কানেই তুলতেছে না। কি বলতে হবে বলো আমাকে। আপনি শুধু এইটুকু বলেন যে তনুজার যেদিন কাজ সে ওই দিন আসুক। শুধু শুধু ইউনিটের মধ্যে থাকার দরকার কি ওর? ওকে টিকিট কেটে দিই, ও ঢাকা চলে যাক। আমি আপনাকে আরেকটা কথা বলতে চাই। বলো। তনুজা তো এই টেলিফিল্মের একজন আর্টিস্ট, এর বাইরে তো আপনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। কি আছে? না। তাহলে মুন্নাকে বলি টিকিট করে দিতে, ও চলে যাক। ওর যেদিন শুটিং ও সেদিন আসুক। আগে শুটিংটা শুরু করি, এই ব্যাপারটা নিয়ে তো রাতেও সিদ্ধান্ত নেওয়া যাবে। ঠিক আছে, আসেন। কি শামীম ভাই, এখানে বসে আছেন কেন? শুটিং কি হচ্ছে আপা? শুটিং হবে না কেন? ও, শুটিং তাহলে হইতেছে না আপু? না হওয়ার তো কিছু নেই। জামান, জি আপা। চা আছে না? জি আছে, দাও তো। দিতেছি। ডাব খেয়েছে কে? আরমান ভাই শয়তান না একটা, ডাব কেটে তনুজার অনশন ভাঙাইছে। আরমান ভাই কোথায়? তনুজারে নিয়ে ওই দিকে গেছে। ভালোই তো আছে তাহলে। আপু, আপনার সাথে একটু কথা ছিল আপু, একটু আসবেন সাইডে। বলো বলো বলো, তাড়াতাড়ি বলো, কি বলবা? না, বলতেছিলাম ভাই কি বললো তনুজাকে পাঠানোর ব্যাপারে? বললাম তো, পাঠাবে। রাতে শুটিং শেষে একবার কথাটা মনে করো তো। শুটিংয়ের আগ মুহূর্তে শওকত ভাই এই বিষয়টা নিয়ে ভাবতে চাচ্ছে না। আচ্ছা। আর কিছু বলবা? না, আর কিছু না। না, কিন্তু আমি আরেকটা জিনিস ভাবতেছিলাম যে আমি যদি কাউন্টারে টেলিফোন করে রাখতাম, দেখা গেল রাত্রে ডিসিশন হয়ে গেছে মেটারে পাঠানোর, কিন্তু ওই দিনের টিকিট পাওয়া যাচ্ছে না, তখন খামাখা প্রোডাকশনের ওকে আরেকদিন পুষতে হবে না বলেন? তুমি এত খেপেছো কেন মেয়েটার ওপর? কি যে বলেন, শওকত ভাই আমারে কাজ শিখাইছে, নিজের ছোট ভাইয়ের মতো দেখে। তার প্রোডাকশনের এরকম বেহাল ঢাল তো কখনো দেখি নাই। এরকম একটা সামান্য একটা মেয়ে থেকে আইসা পুরো ইউনিটটারে লন্ডভন্ড করে দিবে, খারাপ লাগে না বলেন?
আরমান ভাইও তাল দিচ্ছে তাই না? তাল দিতেছে মানে? কোন দিকে গেছে? ওই যে গেটের দিকে। আচ্ছা তনুজা, মিডিয়ার মানুষ সম্পর্কে তোমার ধারণা কি? তারা কেমন হয়? আমার তো মনে হয় তারা এক অন্য জগতের মানুষ। অন্য জগতের মানুষ মানে কি? জগৎ তো একটাই, এখানে অন্য জগৎ থেকে আসলো। না মানে তারা সবসময় খুব খুশিতে থাকে, আনন্দে থাকে। সাধারণ মানুষের মতো এত দুঃখ কষ্ট তাদের জীবনে থাকে না। আর আর তাদের অনেক টাকা পয়সা থাকে, যখন তখন বিদেশে ঘুরতে যেতে পারে, ইচ্ছা মতো কেনাকাটাও করতে পারে। আর আর কি বলবো, তারা একসাথে অনেকগুলো প্রেম করতে পারে। আপনি হাসছেন কেন? এই জন্যই আমি কিছু বলতে চাইনি। আমার ধারণাগুলো কি ভুল? আচ্ছা বাদ দাও, সাধারণ দর্শকরা আমাকে কেমন পছন্দ করে বলো তো? সত্যি কথা বলবো, অবশ্যই। আপনাকে তো আমি চিনতাম, আপনার অনেকগুলো নাটকও দেখেছি, কিন্তু আপনার নামটা আমি জানতাম না। অনেকগুলো চ্যানেল তো, কোনো নাটকই তো এখন পুরোটা দেখি না। দেখো, 100-র উপরে নাটক করে ফেলেছি, তারপর সব দর্শক আমার নাম জানে না। বিষয়টা অনেক কষ্টের না? তুমি একটু আগে বললে না, মিডিয়ার মানুষের কোনো দুঃখ কষ্ট থাকে না। তোমার ধারণাটা ঠিক না। আরমান ভাই কি মনা? তাড়াতাড়ি আসেন, জিপ ছাড়বে। চলো চলো চলো। তবে মোহন আপুকে আমি অনেক আগে থেকেই চিনি, আমি ওনার অনেক বড় ফ্যান। আচ্ছা আসো। ভাই চলেন ভাই। যাও, আসছি। ভাই শরীর কি খারাপ লাগতেছে? না, ঠিক আছে। ভাই কথাটা বলার ঠিক হবে কিনা বুঝতে পারতেছি না। কি কথা? ভাই নতুন মেয়েটাকে নিয়ে খুব ঝামেলা হইতেছে ভাই। তোমার কি সমস্যা? আমার তো কোনো সমস্যা নাই ভাই, মোহন আপু। চুপ! ফাজিল কথাকার। যাও এখান থেকে। সরি ভাই। কি হলো? শকত ভাই আসছে না কেন? ডাকতে গেলাম, উল্টা আমার সাথে তাতা ব্যবহার করলো। আচ্ছা, আমি দেখছি। বলো মুন্না। বস, প্যাচ তো একটা লাগাই দিছি, আজ রাইতে ডিসিশন হবে। কি ডিসিশন? আরে ভাই, আমি বলছি তনুজা মেয়েটা শেষের দিন শুটিং, হ্যাঁ, খামাকা খামাকা প্রোডাকশনের খরচ বাড়ায় লাভ কি ওরা রেখে এতদিন? এর থেকে ভালো টিকিট কেটে দিব, ওর যেদিন শুটিং সেদিনও আসবে। গুড। এখন ডিসিশনটা কি? ডিসিশন রাত্রে হবে, আমার পক্ষে মোহনা ম্যাডাম আছে।
তবে সিদ্ধান্তটা হয়ে যেতে পারে ভাই। সিদ্ধান্ত অনের সাথে সাথে কিন্তু তুমি আমার জানাইবা। সিদ্ধান্তটা হওয়া মাত্র বস আমি পাশাপাশি সিটের 2টা টিকিট কাটবো, তারপর একটা টিকিট আপনারা পাঠিয়ে দিব, আর একটা টিকিটে হবিগঞ্জ রোড থেকে ওর উঠায় দিব। এরপর আপনি পল্লী বিদ্যুৎ থেকে ওর পাশে ওইটা ঢাকা চলে যাবেন। সাবাস না সাবাস বাঘের বাচ্চা। এখনো কিছু হয় নাই বস, আল্লাহ আল্লাহ করেন, আল্লাহ আল্লাহ করেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। বস রাখলাম আমি, হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না কি বলল? আজকে রাতের মধ্যে ডিসিশন হইলে তনুজারা ঢাকা পাঠাই দিব। 2টা টিকিট কাটতেছে, একটা আগে এখানে পাঠাই দিব। আরে তোর দরকার হইলে পুরো বাসের টিকিট কেটে ফেলাবো। ওই বাসে কোনো প্যাসেঞ্জারই থাকবো না, শুধু থাকবো আমি আর আমার আপন।